This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু বিগ ওয়ালে দেখাবো। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু, শিরে সংক্রান্তি, বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে দিনভর দেখাচ্ছি, আবারও দেখাবো বিস্তারিত। ইস্যু দুই, পরিযায়ীদের গায়েও সংঘর্ষের আঁচ। কেন বলছি এ কথা, পাঁচ কথায় ডিটেইলে দেখাবো। স্বামীটাকে কি করে বাঁচাবো আমি? আমার ঘরে কিছু নাই, সব সোনা জানা যা ছিল বাক্সতে সবই খুলে চলে গেছে। আমার চেন ছিল 1.5 ভরি, আমার কানের মালা আংটি ছিল, সবকে আমার লুটপাট করে নিয়ে নিল ওরা। এই বক্তব্যগুলো শুনছি আর ভাবছি নববর্ষ, এ কেমন নববর্ষ বলুন তো? বছরের পয়লা দিনেও চোখের জলই একমাত্র সম্বল এদের। কাঁদছেন মুর্শিদাবাদের বেদবোনা গ্রামের মানুষজন। ঘরদোর পুড়ে ছাই, জমানো টাকা সোনাদানা সব লুট হয়ে গিয়েছে। নতুন জামা পরা সেসব তো এখন স্বপ্ন, স্বপ্ন ছাড়া আর কি বা বলতে পারি। এক পরিবারের কিডনি রোগী অপারেশনের জন্য যেটুকু টাকা জোগাড় করেছিল, মানে 2 লক্ষ টাকা, সেটাও লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। সরকার পাশে না দাঁড়ালে অথই সাগর থেকে উঠবেন কি করে এই মানুষগুলো? আমাদেরকে আনন্দ করার, আমাদের গায়ে কীর্তন ছিল, গান ছিল, আজ কত উৎসব করতাম আমরা এখন কান্নায় ভেঙে পড়েছে, আমাদের তো থুতেই চায় না। চৈত্র সংক্রান্তির রাত বাঙালি গেরস্ত অন্য বাড়িতে কাটায় না, এটাই রীতি। ভাগ্যের এমনই নির্মম পরিহাস, এমন দিনেও ধুলিয়ানের কয়েকশো পরিবার বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে। স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে দিন কাটছে গঙ্গার ওপারে বৈষ্ণবনগরের স্কুলে। সম্বল শুধুই চোখের জল। পাঠিয়ে দিল বাচ্চা নিয়ে, ছোট নৌকাতে কোনোদিনও পার হয়নি, আর নৌকাতে করে পার হয়ে আসছি, কালকে এসছি। এই ত্রাণ শিবিরে যারা রয়েছেন তাদের সিংহভাগই দুলিয়ানের বেদবোনা গ্রামের বাসিন্দা। সোমবারই সেই ভয়ের গ্রামে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। দুষ্কৃতীদের জ্বালিয়ে দিয়ে যাওয়া আগুন তখনও নেভেনি। মঙ্গলবার নতুন বছরের পয়লা দিন, কিন্তু গ্রামে ঢুকলে তার লেশমাত্র বোঝার উপায় নেই। চারিদিকে হাহাকার। আজকে তো পয়লা বৈশাখ, নববর্ষ, তা আপনাদের জীবনে আর আজকের নববর্ষে কোনো আনন্দ আছে? আনন্দ কই বাবা, আমার বাড়িতে তো নেই, কিছু লুটপাট হয়ে গেছে। সব কিছু লুটপাট করে নিয়ে সব যে চলেছে, চাল ডাল সবকে পুড়িয়া ছাই করে দিয়েছে। রান্না করে যে খাবো কি, তার উপায় নাই। পড়ার মতন একটা বস্ত্রও হয়নি যে পড়ি। মেরে ধরে আমাদেরকে বম পিস্তুল দেখিয়া সব আমাকে মেরে ধরে আমাদেরকে দিয়ে চলে গেছে। ঘরদোর পুড়ে ছাই, নয়তো ভেঙে চুরমার। কোত্থেকে সারাই শুরু করবেন বুঝেই উঠতে পারছেন না বেদবোনার দুর্ভাগা বাসিন্দারা। ভাবেই প্রতিটা বাড়ি লুটপাট করা হয়েছে, বাড়ি ভেতর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আজকে এই বাড়িগুলোর এমন অবস্থা যে এই বাড়িগুলিতে নববর্ষ পালন করা তো দূরস্থ, তারা কিভাবে থাকবেন, কি খাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। বাড়ির গোটা বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। থাকছেন কোথায়? থাকছি একটা পাশের বাড়িতে। আমার তো সুগার জায়গা নেই, সব তো দেখতে পাচ্ছে না, আমার কিছুই নাই। বাথরুম সব ভাঙা চূড়া করে দিয়েছে, কিছু করতে পারে। কল টল যা আছে সবই ভাঙা দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। পুরো যা ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে যা আছে আগুন লাগিয়ে দিয়েছে, সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছে। এখন কোথায় বাস করবো, কোথায় থাকবো, কোনো কিছুই নেই আমাদের। বৈষ্ণবনগরে পালিয়ে যাওয়া বেদবোনার বাসিন্দারা আগেই লুটের অভিযোগ করেছিলেন। ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিয়েছে। বেদবোনা গ্রামে পৌঁছে দেখা গেল যারা এখনো রয়েছেন তাদের অনেকের মুখেই লুটের অভিযোগ। কিডনি অপারেশনের জন্য তুলে রাখা 2 লক্ষ টাকা পর্যন্ত লুট করেছে দুষ্কৃতীরা। জ্বালিয়ে দিয়েছে গোটা বাড়ি। মাথায় হাত পরিবারের। সংসার বাঁচবে কিভাবে, রোগী বা বাঁচবে কিভাবে? 2 ছেলেকে নিয়ে প্রাণ ভয় গ্রাম থেকে পালিয়েছিলেন এই বাড়ির যিনি গৃহবধূ, কিন্তু স্বামীকে নিয়ে পালাতে পারেননি। স্বামীকে তুলে নিয়ে গেছিল দুষ্কৃতীরা, মারধর করে সেখান থেকে ছেড়ে দেয়, কিন্তু টাকা পয়সা সোনার গয়না সব লুট করে নিয়েছে। এবং আমি সেই ছবি দেখাতে বলবো, ঘরের ছবি, কিচ্ছু নেই। তারপরে নিয়ে আমি টাকাটা জোগাড় করলাম, কি আমার 10 তারিখ ডেট দিয়েছে, তো অপারেশনটা করিয়ে দিব। আজ আমার স্বামীটা আজকাল হয়ে আছে, কখন কি হবে আমি বলতে পারবো। স্বামীটা ধরে বেড়াচ্ছে। টাকা ছিল বাড়িতে? কত টাকা রাখা? 2 লাখ টাকা মতো জোগাড় করে রেখেছি।
ভয় আতঙ্কে এই রাজ্য ছাড়তে চাইছেন এই এলাকার অনেক বাসিন্দাই। দেখা গিয়েছিল মালদায় গিয়েছেন ভয়, কিন্তু বাসিন্দারা শুধু মালদায় নয়, এই রাজ্য ছেড়ে ঝাড়খণ্ডে চলে যেতে চাইছেন। এখন কি করে করবো, আমি চিন্তা ভাবনা করছি এখন এখানে থাকবো কি চলে যাবো, চিন্তা ভাবনা করছি। মানে অন্য জায়গায় চলে যাবেন? সেটা কি এই রাজ্যে না অন্য রাজ্যে চলে যাবেন? ঝাড়খণ্ড 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 পাকুর ওয়াই থাকছে, আবার যদি এবার কোন সমাজে চলে আসে। পাকাপাকিভাবে ঝাড়খণ্ডে চলে যাওয়ার কথা ভাবছে পরিবার। স্বপ্ন বোনার সাহসী হারিয়ে ফেলেছে বেদ বোনা। সোজা হয়ে দাঁড়াতে পারবে কি পরিবারগুলো? ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। গত মঙ্গলবার জঙ্গিপুরে অশান্তির আগুন জ্বলেছিল, আর সেই আগুনই পরে ছড়িয়ে পড়ে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে। এই সংঘর্ষের আঁচ কি পরিযায়ী শ্রমিকদের গায়েও লাগতে পারে? কারণ আশঙ্কা করছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আবু তাহের থেকে শুভেন্দু অধিকারীর মন্তব্যেও পরিযায়ী শ্রমিক নিয়ে কিন্তু সেই ইঙ্গিত রয়েছে। ভয় পাচ্ছেন পরিযায়ীরাও। মুর্শিদাবাদে হিংসা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আমাদের এই জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায়। এই মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। জেলায় কাজ নেই বলে মুর্শিদাবাদের কয়েক লক্ষ বাসিন্দা ভিন রাজ্যে কাজ করেন। সেই পরিযায়ী শ্রমিকদের গায়েও কি সংঘর্ষের আঁচ লাগতে চলেছে? সোমবারই পরিযায়ীদের টেনে হিসেব চোকানোর কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে সারাতে হবে, তারপরে অন্য কথা হবে। 600 জনের তালিকা তৈরি, তাও জানিয়েছিলেন শুভেন্দু। এর কিছুক্ষণ পর মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরও পরিযায়ী শ্রমিকদের একাংশকে নিশানা করেন। বলা ভালো, শুভেন্দুর চেয়েও চড়া সুদ ছিল তৃণমূল সাংসদের গলায়। এই ধরুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। দলীয় সাংসদকে তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। খান একটা ফালতু লোক, উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে ওই তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি উদর ঘাড়ের বোঝা উদর ঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো। হুমায়ুন পরিযায়ীদের পাশে দাঁড়ালেও পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের আশঙ্কা তৃণমূল সাংসদের এই মন্তব্য ভিন রাজ্যে বিপদ বাড়াবে পরিযায়ী শ্রমিকদের। আমরা মাননীয় সাংসদ মহাশয়কে বলতে চাই যে এই ধরনের ভিত্তিহীন বিবৃতির ফলে পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজ করতে যেতে অসুবিধা হবে। এমনিতেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারিত হয় বিজেপি শাসিত রাজ্যগুলোই। ঠিক এই আশঙ্কাই অধীরের গলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলায় যাওয়ার দাবিও তুলেছেন অধীর চৌধুরী। প্রচার চলছে বাইরে যে মুর্শিদাবাদ জিহাদিদের দখলে চলে যাচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে বাইরে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে। সেইখানটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত। পরিযায়ীদের আশঙ্কা বিনাশে কি সক্রিয় ভূমিকা নেবে প্রশাসন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। লখনৌয়ের তখ্ত থেকে নবান্নকে নিশানা। মুর্শিদাবাদের হিংসা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। তার অভিযোগ, বাংলায় আগুন জ্বলছে কিন্তু মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। সেকুলারিজমের নামে প্রশাসনিক হিংসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তুলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হিংসার আগুনে পুড়ছে জঙ্গিপুর। ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র ভাঙড়ও। রাজ্যের বেশ কয়েকটা জায়গায় হিংসার আগুন। সেই হিংসা নিয়ে রাজ্যের প্রশাসনকে দুষছেন বিরোধীরা। এবার তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই হিংসা বন্ধের দাওয়াইও বাতলে দিলেন। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं? बहनों और भाइयों, इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। ওয়াকফ আইন বিরোধী হিংসা নিয়ে দুদিন আগে মুখ খুলেছিলেন যোগী আদিত্যনাথ। ওয়াকফ নিয়ে আন্দোলনের জন্য তিনি বিরোধীদেরকেই কাঠগড়ায় তুলেছিলেন। हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई। इन्हें भय है कि दलितों को, वंचितों को, गरीबों को अगर ये हाई राइज बिल्डिंग मिल जाएगी तो इनका तो वोट बैंक समाप्त हो जाएगा, ये गुमराह करने की इनकी राजनीति हमेशा के लिए समाप्त हो जाएगी। इसलिए लोग हिंसा भड़का रहे हैं, हिंसा का रास्ता अपना रहे हैं। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবার দিয়েছেন বাংলার হিংসা মোকাবিলার উপদেশ। স্বাভাবিকভাবেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল। যোগী আদিত্যনাথ ইউপিতে অনেক কিছু করেছে, বোল্ডার চালিয়েছে, লোকের ঘর ভেঙেছে, লোকের কবরস্থান দখল করেছে, তার মুখে ওটা মানায়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কারো প্রতি এই ধরনের আচরণ করেন না, আগামী দিনেও করবেন না। কাজেই ওই উত্তরপ্রদেশের ডায়লগ বাংলার মাটিতে চলবে না। কয়েকদিনের অশান্তির পর মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। হিংসা বিধ্বস্ত এলাকায় অনেক মানুষ এখনো ঘরছাড়া। শান্তি রক্ষার পাশাপাশি ঘরছাড়াদের ফেরানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন, কিন্তু রাজনীতির লড়াই থামছে না। এ রাজ্যের বিরোধীরা বারবারই মুর্শিদাবাদ নিয়ে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সরকারকে। এবার সেই অভিযোগ নিয়েই আসরে হাজির হলেন হিন্দুত্বের পোস্টার বয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদায় ওয়াকফ আইন বিরোধিতায় বিক্ষোভ সভা আপাতত বাতিল। শান্তি সম্প্রীতির বার্তা দিল মালদার ইমাম মুয়াজ্জিমদের একটা বড় সংগঠন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অশান্তি যাতে না ছড়ায়, তাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রশাসনের তরফেও বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে। মালদার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক, মোথাবাড়ি, কালিয়াচক, সুজাপুরের বিভিন্ন এলাকায় ওয়াকফ আইন বিরোধী আন্দোলন কর্মসূচি বাতিল এই মুহূর্তের বড় খবর। নেট মারফতে দেখলাম মোবাইলে জঙ্গিপুর, আপনার নদিয়া, এসে একটা উত্তপ্ত, সে বিষয়টা মাথায় রেখে আমাদের যে আগামীকাল সে প্রোগ্রামটা বাতিল করা হলো। অর্থাৎ শান্তি যাতে বজায় থাকে, আমরা শান্তি মানুষ, আমরা যেন শান্তি আমাদের বজায় থাকে। আমরা চতুর্দিকে শুনতে পাচ্ছি যে সমস্ত অশান্তি ঘটছে, যেন আমাদের বলা যায় না এখানেও হতে পারে না, এরকম কোনো ব্যাপার নাই, হতেও পারে। যার জন্য আমরা আগে থেকে রাজ্য সম্পাদক সাহেবেরও নির্দেশ এবং জেলা থেকেও জেলার সম্পাদকেরও নির্দেশ এই প্রোগ্রামটা পিছিয়ে দেওয়ার জন্য। সকলকে, সকল সদস্যকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশ শান্তিতে থাকুক, আমরা এটাই সবাই কামনা করি। দুই হটস্পটের মধ্যে দূরত্ব প্রায় 300 কিলোমিটার, কিন্তু ঘটনার মিল দেখে মনে হবে দুটো যেন পাশের পাড়া। জঙ্গিপুর আর ভাঙড়ের কথা বলছি, এবং জঙ্গিপুর ভাঙড়ের তাণ্ডবের মধ্যে যে মিলটা সেটা এতটা, সে কারণেই কথাটা বলছি। মুখে কাপড় বেঁধে সিসিটিভি ভেঙে পুলিশের ওপর হামলা, এক টেবিলে বসেই কি হামলার ছক? পুলিশ বলছে হামলা পূর্ব পরিকল্পিত। তাহলে কেন আগে রোখা গেল না ভাঙড়ের তাণ্ডব? ভাগ্যিস এই দৃশ্য কেউ মোবাইল বন্দি করেছিলেন, না হলে ভাঙড়ে এই তাণ্ডবের ছবি কজন দেখতে পেতেন? তাণ্ডব মানে তাণ্ডব। পুলিশের ভ্যানে পাথর বৃষ্টি, মাথা বাঁচাতে পুলিশ পালাচ্ছে, তারপরও চলছে হামলা। দিন কয়েক আগে একই কায়দায় পুলিশকে ঘিরে হামলা চলেছিল জঙ্গিপুরের বাণীপুরে। দু জায়গাতেই জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। অশান্তি পাকানোর আগে ঠান্ডা মাথায় প্ল্যান করে সিসিটিভি ভাঙা হয়েছিল ভাঙড়ের সোনপুরে। উদ্দেশ্য অপরাধীদের আড়াল করা। মুর্শিদাবাদের সুতি বলুন কিংবা ধুলিয়ান, সেখানেও কিন্তু একইভাবে সিসিটিভি ভাঙা হয়েছিল। মানে ছক এক, মাথাও কি এক?
কেউ বা কারা ঠান্ডা করে বসে অশান্তির ব্লুপ্রিন্ট তৈরি করছে কি? এখানকার পুলিশের আরও একটি বক্তব্য যে পঞ্চায়েতের পর থেকে ভাঙড় কলকাতা পুলিশের অন্তর্গত হওয়ার পর এখানে কমিউনিটি পুলিশিং হয়, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, এলাকার মানুষকে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হয়। তারপরও এই ঘটনা কিভাবে ঘটলো সেটাও পুলিশকে হতবাক করছে। তারা মনে করছেন একেবারে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। সেই প্রশ্নটা আবার উঠে আসছে যে পরিকল্পনা যদি সুনির্দিষ্ট হয়, পরিকল্পনা যদি পূর্ব পরিকল্পিত হয়, তাহলে কলকাতা পুলিশের কাছে সেই তথ্য এলো না কেন? কেন তারা টের পেলেন না যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেখানে হাতের কাছে নজির ছিল জঙ্গিপুরের ওমরপুর। তাণ্ডবের পরদিন মঙ্গলবার সোনপুর জুড়ে অলিখিত বন্ধ, অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো, তাণ্ডবের ছাপ স্পষ্ট। এই সমস্ত আদলা ইট পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ছোড়া হয় এবং পরদিন তদন্তের কাজে সেই ভাঙড়ের সোনপুর বাজারে নমুনা সংগ্রহ করছেন উত্তর কাশীপুর থানার তদন্তকারী আধিকারিকেরা। হামলাকারীদের ধরতে ভাঙা গাড়ি নিয়ে অভিযানের নামে পুলিশ। তাদের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের ছেড়ে নিরীহদের ধরছে পুলিশ। এসব কাজের কথা হলো, হ্যাঁ, কুটুম বাড়ি আসলেও তাও ধরে লাইতে হবে, এ কি মানে? বাড়ি আমার বাবার বাড়ি ঘুরতে এসেছিলাম, বাবার শরীর খারাপ সেই জন্য ঘুরতে এসেছিলাম, ওখান থেকে ঘুরে এনেছে। আমাদের রাজারহাটে নবাবপুরে বাড়ি, ওখান থেকে ধরে এনেছে। নবাবপুর থেকে? হ্যাঁ, আমরা ওখানে যাইনি, আর আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড ওখানে যাইনি, দুজনকে ধরে এনেছে। দেশের পুলিশরা যেগুলো এমন করছে তাহলে আর কি বলবো, যারা অন্যায় করছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায় করছে না তাদের রাত দুপুরবেলা বাড়ি থেকে টেনে বার করে নিয়ে আসছে, এগুলো কি ঠিক হচ্ছে? অশান্তি ক্ষোভের আগুনের মধ্যেই হাত ছেঁকছে শাসক বিরোধী সব পক্ষই। মমতা ব্যানার্জিকে বলুন সেন্ট্রাল ফোর্স চাইতে, মুর্শিদাবাদে, মালদাতে বা অন্য জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন, আমি কোর্টে গেছি। ভাঙড়ে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। তো মমতাকে চাইতে হবে সেন্ট্রাল ফোর্স। আপনি ফেল, পুলিশ মন্ত্রী হিসাবে ফেল। এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, গতবার হেরেছি। হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়ছি, সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে এসব রাজনীতির কথা শুনতে রাজি নন ভাঙড়ের নিরীহ খেটে খাওয়া মানুষ। তারা চান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক পুলিশ। নিজেদের মাথা বাঁচিয়ে সেটা দিতে পারবে পুলিশ? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা।